সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আসলে সবাই অবগত আছো, বিশ্বব্যাপী করোনা প্রাদুর্ভাবের কারণে আজকে দেশে যে মহামারী শুরু হয়েছে তার আলোকে আমরা দেখো দৌলতপুর কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস ধারাবাহিকভাবে ক্লাস পরিচালনা করে আসছে অধ্যক্ষ জনাব সাদিকুজ্জামান খান, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে তোমাদেরকে অন্য অধ্যায় থেকে একটা ক্লাস নিয়েছিলাম, কিন্তু আজকে আমরা দেখো 2019-20 শিক্ষাবর্ষের এইচএসসি বিএম শ্রেণীর দ্বাদশ হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ 2 অধ্যায় হচ্ছে 6 আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ থেকে আমি আজকে তোমাদেরকে যে বোর্ডে অঙ্কটা ওঠানো হয়েছে এই অঙ্কের আলোকে আমি আজকে সমাধান করে তোমাদেরকে দেখাবো একটি আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণ কিভাবে নির্ণয় করতে হয়। তো আমাদের করণীয় দিতে দেব, নিম্নলিখিত অনুপাতগুলো নির্ণয় করো। চলতি অনুপাত, খ তারল্য অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, নেট মুনাফা অনুপাত। এই আর্থিক অবস্থার বিবরণী বিশ্লেষণে থেকে আমরা এখন এই 4টা বিষয় সমাধান করব। তার আগে বলে থাকি, সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিপূর্বে যে সমস্ত ক্লাসগুলো দেখেছো এবং এই ক্লাসগুলোর থেকে আমি এখন খুব সংক্ষিপ্ত এই 4টা বিষয় সমাধান করব। 2017 সাল, সম্ভবত 2017 সালের ফাইনাল পরীক্ষায় এটা এসেছিল। তো আমরা এখন মনে করছি এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো আমি এই জন্য তোমাদেরকে আলোকপাত করছি। তো এখন দেখো, আমরা সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে চলতি অনুপাতের সূত্রটা কী। এটা যদি তুমি না জানো তাহলে তোমার পক্ষে সম্ভব না এটা নির্ণয় করা। তাহলে আমাদের সর্বপ্রথম এই সূত্রগুলো আমাদের জানতে হবে যে চলতি অনুপাতের সূত্রটা কী। তারপরে দেখো খ তারল্য অনুপাত। এই তারল্য অনুপাতেরও সূত্র আছে, এই সূত্রটা জানতে হবে। সূত্র জানলে আমরা খুব সহজেই এটার থেকে সমাধান করা সম্ভব হবে। তো আমরা দেখো, তাহলে সর্বপ্রথম আমরা কটা নির্ণয় করব, চলতি অনুপাতটা কী। তো চলতি অনুপাতে আমরা সর্বপ্রথম আমরা লিখব যে সূত্র অনুসারে, যেমন ক নম্বর, আমরা জানি কি চলতি অনুপাত সমান সমান চলতি অনুপাত সমান সমান চলতি সম্পত্তি বাই চলতি দায়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা সূত্রটা লিখে ফেলেছি, খেয়াল করো। কিন্তু দেখো, আমরা চলতি অনুপাতের সূত্র লিখলাম চলতি সম্পত্তি বাই চলতি দায়। তাহলে আমাদের এখন দেখতে হবে যে চলতি সম্পত্তি এগুলোর ভিতরে কোনগুলো আছে। তাহলে এই আইটেমগুলোর ভিতর থেকে আমাদের এখন চলতি অনুপাতকে খুঁজে বাহির করতে হবে। করার পরে তারপরে কি করব, আমরা এগুলোকে সমাধান করব। তাহলে আমরা এখানে লিখি, এইভাবে লিখতে পারি না, এখানে চলতি অনুপাত, চলতি অনুপাত কোনগুলা আমাদের এখন খুঁজে বাহির করতে হবে। চলতি অনুপাত কোন, মজুদ পণ্য চলতি অনুপাত, এটা চলতি অনুপাতে যেমন চলতি সম্পত্তি, চলতি সম্পত্তি খুঁজছি আমরা, চলতি সম্পত্তি। মজুদ পণ্য না, ক্রয় না, বিক্রয় না, সমাপনী মজুদ পণ্য, এটা হচ্ছে চলতি সম্পত্তি। তাহলে আমরা লিখবো সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য যোগ আরো কিছু আছে নাকি দেখি, দালান কোটা না, প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব, এটাও চলতি সম্পত্তি। তারপরে দেখো নগদ ও ব্যাংক জমা, চলতি সম্পত্তি, নগদ ও ব্যাংক জমা। আর কি আছে, প্রতি হিসাব নাই, নিট মুনাফা নাই, ব্যাংক জমাতেও না, এগুলা আমাদের চলতি সম্পত্তি না। তা বিধায় আমরা পাইলাম কয়টা, 3টা আইটেমকে আমরা চলতি সম্পত্তি বলে গণ্য করলাম। এই চলতি সম্পত্তিগুলোর অ্যামাউন্ট দেখো দেওয়া আছে,
তাহলে আমরা প্রথমে কি লিখছি সমাপনী মজুত পণ্য। এই সমাপনী মজুত পণ্যের যত টাকা অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্ট আমরা লিখব। যেমন সমাপনী মজুত পণ্য টাকা দেওয়া আছে 2,50,000 টাকা। তারপরে দেখো প্রাপ্য হিসাবে কত টাকা দেওয়া আছে, প্রাপ্য হিসাবে দেওয়া আছে টাকা 3,50,000 টাকা, 3,50,000 টাকা। এরপরে দেখো নগদ ও ব্যাংক জমা, নগদ ও ব্যাংক জমা দেওয়া আছে 1,50,000 টাকা। তাহলে আমরা 3 আইটেমের টাকা সরাসরি পেয়ে গেছি। সমাপনী মজুত পণ্য যেমন দেওয়া ছিল 2,50,000 টাকা এবং প্রাপ্য হিসাব দেওয়া ছিল 3,50,000 টাকা, নগদ ও ব্যাংক জমা দেওয়া ছিল 1,50,000 টাকা। টোটাল আমরা এখন যোগ টেনে দেখব মোট কত টাকা হয়। 3 লক্ষ 4, 5, 6, 7,50,000 টাকা। তাহলে দেখো আমরা চলতি সম্পত্তি 7,50,000 টাকা পেয়ে গেলাম। এখন আমাদের বার করতে হবে কত চলতি দায়, চলতি দায়। তাহলে চলতি দায় কোনগুলো, এই আইটেমগুলো থেকে আমাদের চলতি দায় খুঁজে বাহির করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা চলতি দায় খুঁজবো। এবার চলতি দায় যেমন প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব। তারপরে কি আছে নেট মুনাফা না ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে বলি বই কিনে বাসায় এই অনুপাতের যে সূত্রগুলা এবং এর আদর্শ মান সূত্র ভালো করে মুখস্থ করতে হবে এবং মুখস্থ করার পরে তুমি বুঝতে পারবে যে আসলে এগুলা কিভাবে বাহির করতে হয়। তো আমরা দেখো আমি যতটুকু পেরেছি বুঝাচ্ছি। দেখো চলতি সম্পত্তি আমরা ফার্স্ট ইয়ারে বুঝেছি যে চলতি সম্পদ কোনগুলা। তারপর মনে করো চলতি দায়, এগুলা কিন্তু আমরা ফার্স্ট ইয়ারে হিসাব বিজ্ঞান আর্থিক অবস্থার বিবরণী এই যে চ্যাপ্টার অধ্যায় ছিল সেই অধ্যায় থেকে আমরা এগুলা আলোচনা করছিলাম। তো এগুলো খুব সহজ হবে তোমাদের আরও, যদি তোমরা ভালোভাবে এগুলো আরও বই অনুধাবন করো এবং দেখো, তো তাহলে আরও সহজ হয়। তো দেখো এখানে চলতি দায়, প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত। তাহলে আমরা আর কোনো আইটেম কিন্তু চলতি দায় এখানে নেই। তো এখন আমাদের কি করতে হবে যে এই চলতি দায়ের যে অ্যামাউন্টগুলো, প্রদেয় হিসাবের কত টাকা অ্যামাউন্ট, ব্যাংক জমাতিরিক্ত কত টাকা অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টগুলো বসালে কী হবে এগুলা হয়ে যাবে। তোমরা দেখো খুব সহজে এখন কি করব, প্রদেয় হিসাবের অ্যামাউন্টটা বসাই দেবো। প্রদেয় হিসাব কত টাকা 2 লক্ষ টাকা। তোমরা লিখি 2 লক্ষ টাকা লিখব, 2 লক্ষ। তারপরে দেখো ব্যাংক জমা অতিরিক্ত আছে 50,000 টাকা, 50,000 টাকা। তাহলে আমরা এখন চলতি দায়ের মোট অ্যামাউন্ট কত খুব সহজে পেয়ে যাব। চলতি দায়ের অ্যামাউন্ট দেখো 2,50,000 টাকা, 2,50,000 টাকা। এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা চলতি সম্পত্তির মোট অ্যামাউন্ট পেয়ে গেছি, চলতি দায়েরও মোট অ্যামাউন্ট পেয়ে গেছি। এখন এই দুই অ্যামাউন্ট দিয়ে আমরা কি করব, এটাকে ভাগ করতে হবে। তাহলে এখানে কত আছে 7,50,000 টাকা ভাগ কত 2,50,000 টাকা। এইটা দুইটা দিয়ে ভাগ করলে যা হবে তার একটা রেজাল্ট আসবে, সেটাই হচ্ছে অনুপাত। তাহলে আমরা এখন দেখি 7,50,000 ভাগ হচ্ছে 2,50,000, 3 পয়েন্ট। তাহলে এটা আসছে 3 পয়েন্ট। ঠিক আছে 3 পয়েন্ট। তাহলে এইটা আসলো আমাদের রেজাল্ট। তো সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখো 3 আসার পরে এখন আমরা জানতে হবে চলতি অনুপাতের আদর্শ মান কত। চলতি অনুপাতের আদর্শ মান আমরা চলতি অনুপাত আদর্শ 2:1 ধরা হয়। চলতি অনুপাতের আদর্শ মান 2:1। তো আমরা এখন দেখো এইটা আমরা যেমন 3 পেয়েছি, তো আমরা এখন এভাবে লিখব সমান সমান 3:1। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের এটার উত্তর। যদি অঙ্কে মন্তব্য চাই, তো আমাদের যেহেতু আদর্শ মান হচ্ছে 2:1 বা এই আদর্শ মান, তাহলে আমরা কি করলাম এখানে 3 পাইছি। তো আমরা এখানে
অ্যান্সার হচ্ছে 2, 2-এর উপরে গেলে আমরা রেখেছে মন্তব্য ধরে নেব যে এটা সন্তোষজনক, আর যদি নিচে হয় 2-এর তাহলে আমরা কি নেব, এটা হচ্ছে অসন্তোষজনক। তাহলে এইভাবে যদি আমাদের হিসাব বা বিশ্লেষণ করা যায়, আর্থিক বিশ্লেষণ করা যায়, তো সেক্ষেত্রে আমরা দেখব যে এটা সন্তোষজনক প্রতিষ্ঠানে আছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখলাম চলতি সম্পত্তি, এটা ক নম্বর অ্যান্সার দিলাম। এরপরে দেখো হচ্ছে খ, তারল্য অনুপাত। খ নম্বর দেখো তারল্য অনুপাত, তারল্য অনুপাত। তাহলে আমরা জানি লিখব, আমরা জানি তারল্য অনুপাতের সূত্র কি? তারল্য অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পত্তি বাই তড়িৎ দায়। তারল্য অনুপাতের সূত্র হচ্ছে তড়িৎ সম্পত্তি বাই তড়িৎ দায়। তো তড়িৎ সম্পত্তি কিভাবে পাবো সেটা আমাদের এখন নির্ণয় করতে হবে। তড়িৎ সম্পত্তি আমরা এখন নির্ণয় করতে হলে এখানে চলে আসি। দেখো তড়িৎ সম্পত্তির হচ্ছে সূত্র তড়িৎ সম্পত্তি সমান হচ্ছে চলতি সম্পত্তি মাইনাস হচ্ছে সমাপনী মজুত পণ্য। চলতি সম্পত্তি মাইনাস সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য। তাহলে এখন দেখো তড়িৎ সম্পত্তি এই জায়গায় থেকে আমরা কি করব, এখন যদি বার করতে হয় আমাদের চলতি সম্পত্তি আমরা আগেই করেছি, যখন কর অ্যান্সার করলাম দেখো সেই ক্ষেত্রে আমরা চলতি সম্পত্তির অ্যামাউন্ট পেয়েছিলাম। সেই চলতি সম্পত্তির অ্যামাউন্ট থেকে আমরা এখন কি করব, এই সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা কি পাবো, এর তড়িৎ সম্পত্তি পেয়ে যাব। তাহলে চলতি সম্পত্তি আমাদের দেখো ছিল কত, 7,50,000 টাকা। আর সমাপনী মজুত পণ্য দেখে নেব কত ছিল, সমাপনী মজুত পণ্য 2,50,000 টাকা। তাহলে মাইনাস 2,50,000 টাকা। এরপরে দেখো আমাদের আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে কি তড়িৎ দায়। তড়িৎ দায় বার করার পরে আমরা আছে তাহলে এটা পাইলাম হচ্ছে 5 লক্ষ অ্যামাউন্ট। এরপরে দেখো তড়িৎ দায়। তড়িৎ দায় কীভাবে পাওয়া যায়, তড়িৎ দায় সমান সমান চলতি দায় মাইনাস ব্যাংক জমাতে রিক্ত, এটা সূত্র। তাহলে আমরা চলতি দায় আমরা আগে পেয়েছিলাম কত, 2,50,000, এখানে লেখা ছিল 2,50,000 টাকা। এই 2,50,000 থেকে আমরা এখন কি করব, এই যে ব্যাংক জমাতিরিক্ত যে অ্যামাউন্ট আছে 50,000 টাকা, সেটা মাইনাস করতে হবে। তাহলে চলতি দায়ে আমরা পেয়েছি হচ্ছে 2,50,000 টাকা। এই টাকার থেকে মাইনাস করব কত, 50,000 টাকা। মাইনাস করলে থাকে হচ্ছে 2 লক্ষ টাকা। সুপ্রিয় শিক্ষার্থী দেখো খুব সহজ এই অঙ্কগুলো, খুবই সহজ। শুধুমাত্র আমাদের জানতে হবে যে এই সূত্রগুলো না জানলে কিন্তু পারা সম্ভব না। দেখো আমরা এইটা তড়িৎ সম্পত্তির সূত্র জানতে হবে আগে। তড়িৎ সম্পত্তি কীভাবে পাওয়া যায়, চলতি সম্পত্তির থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিলে আমরা তড়িৎ সম্পত্তি পাবো। তড়িৎ দায় কীভাবে পাবো, তড়িৎ দায় পাবো চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করলে আমরা হচ্ছে চলতি দায় পাবো। তো এইগুলো আমাদের জানা থাকতে হবে। এইগুলো যদি না জানা থাকে তাহলে এগুলো আমরা পারা সম্ভব না এবং সমাধান করতে পারবো না। তো আমরা দেখি এখানে তড়িৎ সম্পত্তি, তাহলে আমরা মোট অ্যামাউন্ট পেয়ে গেছি 5 লক্ষ, আর তড়িৎ দায়ের অ্যামাউন্ট কত, 2 লক্ষ পেয়ে গেছি। তো আমরা 2 লক্ষ দিয়ে ভাগ করতে হবে। এখন দিলে কি রেজাল্ট আসে দেখি। প্রত্যেকটার আদর্শ মান আছে, তো আদর্শ মান যেটা হবে সেটা দিয়ে আমরা কোম্পানির সন্তোষজনক অসন্তোষজনক এটা নির্ণয় করব। 2.50 তাহলে হচ্ছে
2.50 এইটা রেজাল্ট আসে। এখন আমাদের এর আদর্শ মান হচ্ছে 1:1। তো সেই ক্ষেত্রে আমরা এখন লিখব এইভাবে 2.50:1 উত্তর। যদি মন্তব্য লিখতে বলি তাহলে কি করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী? তাহলে আমাদের দেখো 1-এর চাইতে কি হয়েছে, 1-এর চাইতে অ্যামাউন্ট বেশি হয়েছে। 1-এর চাইতে যখন অ্যামাউন্ট বেশি হবে তখন আমরা কি লিখবো, এটা সন্তোষজনক। আর যদি মনে করো 1-এর নিচে হতো তাহলে কি লিখতাম, অসন্তোষজনক। তো আমরা আসলে যেহেতু অঙ্কে মন্তব্য চাইনি তাই আমরা মন্তব্য নিয়ে এত কিছু বলছি না। তো আমাদের শুধু জানা থাকতে হবে যে মন্তব্য লিখতে হলে কীভাবে লিখতে হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা দুটা বিষয় সমাধান করলাম, ক আর খ। একটা গেল চলতি অনুপাত, তারল্য অনুপাত, আর আমাদের দুইটা আছে মজুদ আবর্তন অনুপাত আর নেট মুনাফা অনুপাত। এখন হচ্ছে গ নম্বরটা দেখব। গ নম্বর, আমরা জানি মজুদ আবর্তন অনুপাত সমান সমান বিক্রিত পণ্যের ব্যয় বাই হচ্ছে গড় মজুদ বলা হয়। তো লিখি বিক্রিত পণ্যের ব্যয় বাই হচ্ছে গড় মজুদ। তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় এখন আমাদের বাহির করতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় বার করতে হলে আমাদের সূত্র অ্যাপ্রোচ করতে হবে। এখানে বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য ক্রয় মাইনাস হচ্ছে সমাপনী মজুত পণ্য। তাহলে আমাদের এখন প্রারম্ভিক মজুত পণ্য খুঁজতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য যোগ হচ্ছে ক্রয় মাইনাস হচ্ছে সমাপনী মজুত পণ্য। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বার করতে হলে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় মাইনাস হচ্ছে সমাপনী মজুত পণ্য। তো আমাদের এখন এখানে প্রারম্ভিক মজুত পণ্য কত টাকা আছে সেটা দেখব, দেখার পরে সমাপনী মজুত পণ্য ওখান থেকে কি করব, বাদ দেব। তো প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে দেখো 2 লক্ষ টাকা, যোগ ক্রয় দেওয়া আছে কত 1,20,000 টাকা, মাইনাস সমাপনী দেওয়া আছে কত, সমাপনী মজুত পণ্য 2,50,000 টাকা দেওয়া আছে। এটা যদি আমরা মাইনাস করি তাহলে 3,20,000 থেকে আমরা 2,50,000 মাইনাস করে দেখাতে হবে। তো প্রারম্ভিক মজুত পণ্য পাইলাম হচ্ছে 2 লক্ষ টাকা, যোগ হচ্ছে ক্রয় 1,20,000 টাকা, 3,20,000 থেকে আমরা এখন মাইনাস করব হচ্ছে 2,50,000। 3,20,000 মাইনাস হচ্ছে 2,50,000, 70,000 টাকা হয়। এটার অ্যামাউন্ট দাঁড়ায় 70,000। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বিক্রিত পণ্যের ব্যয়ের মোট অ্যামাউন্ট পেয়ে গেছি।
এখন আমরা দেখব গড় মজুদ কীভাবে বের করতে হয়। তো গড় মজুদের ক্ষেত্রে গড় মজুদ পণ্য যদি বাহির করতে হয়, বা গড় মজুদ লিখি শুধু, গড় মজুদ সমান সমান হচ্ছে প্রারম্ভিক মজুদ মাইনাস সমাপনী মজুদ বাই 2। অনেক সময় আমরা এই বিষয়টা বুঝি না যে এখানে যদি আমাদের প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস সমাপনী মজুদ পণ্য দুইটা আইটেমই যদি থাকে তো তবেই আমরা 2 দিয়ে ভাগ করব। আর যদি মনে করো যে শুধু প্রারম্ভিক মজুদ পণ্য আছে বা শুধু সমাপনী মজুদ পণ্য আছে, সেক্ষেত্রে কী করব? তাহলে শুধু যদি প্রারম্ভিক মজুদ পণ্য বা শুধু সমাপনী মজুদ পণ্য থাকে, সেই ক্ষেত্রে আমরা শুধু ওই 1 দিয়ে ভাগ করলে কি হবে, অ্যামাউন্ট যা থাকবে তাই হয়ে যাবে। তো আমরা সেক্ষেত্রে 2 ব্যবহার করা লাগবে না। তো গড় মানে কি, যতটা রাশি সংখ্যা বা রাশিফল থাকবে তা দিয়ে কী করতে হয়, ভাগ করতে হয়। সেক্ষেত্রে তো আমাদের দেখো এখানে আমাদের এই যে অঙ্কটা আমরা করছি, বর্তমানে সমাধান করছি, সেটাতে আমাদের দেখো প্রারম্ভিক মজুদ পণ্য আছে, সমাপনী মজুদ পণ্য আছে, তাই আমরা 2 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তো আমরা দেখি এখন প্রারম্ভিক মজুদ পণ্য কত টাকা আছে। প্রারম্ভিক মজুদ পণ্য আমরা অ্যামাউন্ট দেখছি যে 2 লক্ষ টাকা আছে, 2 লক্ষ টাকা। এবার সমাপনী মজুদ পণ্য কত টাকা আছে, 2,50,000 টাকা আছে, 2,50,000। এটা দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা যোগ করলে কত হবে, 4,50,000 টাকা হবে। 4,50,000 টাকা ভাগ হচ্ছে 2, 2 দিয়ে যা হবে তাই। $4,50,000 ভাগ হচ্ছে 2, 2,25,000 টাকা, 2,25,000 টাকা। এইটা দেখো আমরা এখন সরাসরি অ্যামাউন্ট বসাই দেবো। তাহলে আমরা এখন দেখো বিক্রিত পণ্যের ব্যয়ের যে অ্যামাউন্ট পাইছিলাম কত, 70,000 টাকা। গড় মজুদ কত পাইছি, 2,25,000 টাকা। এটা দিয়ে এখন ভাগ দিতে হবে, তাহলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে আমরা এখানে দেওয়া আছে 70,000 ভাগ হচ্ছে 2,25,000। এর সূত্র হবে 100 শতকরা। তাহলে আমরা এখানে 100 ব্যবহার করি, যে রেজাল্ট আসবে সেটা দিয়ে আমরা 100 ব্যবহার করব। এখানে আসে 70,000 ভাগ হচ্ছে 2,25,000 সমান এত গুণ 100, তাতে 31 পয়েন্ট আসে। 31 পয়েন্ট। এর আদর্শ মান হচ্ছে 8 বার। তো আমাদের 31 বার যেহেতু হয়ে গেছে, আমরা এটাই লিখবো 31 বার উত্তর। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের গ নম্বরে পেয়ে গেছি মজুদ আবর্তন গণনার অনুপাত হচ্ছে 31 বার। এরপর আমরা দেখবো হচ্ছে নেট মুনাফা অনুপাত। নেট মুনাফা অনুপাতের সূত্র কি জানতে হবে। আমরা জানি নেট মুনাফা সমান সমান কত, নেট মুনাফা সমান নেট মুনাফা অনুপাতে হচ্ছে নেট মুনাফা বাই নেট বিক্রয় ইনটু 100। নেট মুনাফা বাই নেট বিক্রয় টু 100, এই হলো সূত্র। তো সেই ক্ষেত্রে আমাদের এখন করতে হবে। দেখো যে নেট মুনাফা কত, যদি আমাকে নেট মুনাফা দেওয়া থাকে তাহলে তো কোনো কথাই নাই। দেখি নেট মুনাফা দেওয়া আছে কত, 3 লক্ষ, সরাসরি দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখলাম না, নেট মুনাফা লিখি 3 লক্ষ। এবার নেট বিক্রয় কত দেওয়া আছে, দেখো আমাদের শুধু বিক্রয় দেওয়া আছে কিন্তু বলা নাই যে নেট বিক্রয় এত টাকা। তাহলে আমরা এখন কি করব,
তাহলে আমাদের এখন ধরে নিতে হবে যে এটাই হচ্ছে নেট বিক্রয়। তাহলে বিক্রয় থেকে যখন আমরা বিক্রয় ফেরত বাদ দিব, এগুলা বাটা বাদ দিব, তখন আমরা নেট বিক্রয় অ্যাকচুয়ালি পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখো অন্য কোনো আইটেম নাই বিক্রয়ের সাথে, তো বিক্রয় যে আইটেমটা বা যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা ধরেই আমরা হচ্ছে নিট বিক্রয় ধরে অঙ্ক করতে হবে। তো নিট বিক্রয় দেওয়া আছে, তাহলে ধরে নেব 20 লক্ষ। নিট বিক্রয় দেওয়া আছে 20 লক্ষ। হ্যাঁ 100। এটা যদি ভাগ দেওয়া যায় তাহলে কত আসে দেখি, 3 লক্ষ ভাগ হচ্ছে 20 লক্ষ।